ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে নাখোশ মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার দায় চাপালেন বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর। বলেন, আপত্তি সত্ত্বেও রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ৩ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। ৮ অক্টোবর শুরু হচ্ছে দুর্গাপূজা। পূজায় ভারতে ৫ বছর ধরে ইলিশ রপ্তানি করা হয়, কিন্তু দায়িত্ব নিয়েই রপ্তানি না করার ঘোষণা দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। শনিবার ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্তে অসন্তোষ জানান ফরিদা আক্তার। মন্তব্য করেন, মৎস্য মন্ত্রণালয়ের আপত্তি উপেক্ষা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। তবে বাণিজ্য উপদেষ্টা বলছেন, সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে ইলিশ রপ্তানি করা হচ্ছে। যারা এর বিরোধিতা করছেন তা আবেগ ছাড়া কিছু নয়। এটা 0.5%ও না, 1%-এর নিচে। তা আমরা কেন একটা ইসেকে ইমোশনাল একটা ইমোশনাল আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্ট ফরেন যে পাবো তো আমরা কিছু। দায়িত্ব মহল একজন বলেছে, আরেকটা আরো বড় দায়িত্ব মহল বলেছে পাঠানো যেতে পারে। ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে মৎস্য সচিব, বাণিজ্য সচিব, রাজস্ব কর্মকর্তা ও সংশ্লিষ্টদের। বাংলাদেশের ইলিশ, বাংলাদেশের জনগণ এই পদ্মা নদীর ইলিশ থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান সরকার যে অনুমোদন দিয়েছে ইলিশ রপ্তানি করার, সেটা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। নইলে আমরা এখানে 3 দিনের সময় দিচ্ছি, যদি তারা প্রত্যাহার না করে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। বাংলাদেশ থেকে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে তা উৎপাদনের মাত্র 0.29%। এদিকে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ শিকার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির সঙ্গে আরও ইতিবাচক সম্পর্ক চায় ভারত, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। দীর্ঘ 10 বছর পর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান কোনো ভারতীয় হাইকমিশনার। 1 ঘণ্টার বৈঠকে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, ভারত বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ়তার সাথে এগিয়ে নেয়া, সীমান্ত হত্যা বন্ধ, পানি সমস্যা, রাষ্ট্রীয় নিরাপত্তা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত চলমান সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন ভারতের হাইকমিশনার। বিএনপি মহাসচিব জানান, ভারত বিএনপির সাথেও রাজনৈতিক সম্পর্ক ভালো করতে আগ্রহী। বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক দৃঢ় করতে চান। আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। এবং এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়গুলো করে তারা কাজ করতে আগ্রহী। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের 10 সদস্যের মেডিকেল টিম। দুপুরে শাহজালাল বিমানবন্দরে তাদের স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার অনুরোধে ঢাকায় এসেছে চিকিৎসক দল। প্রয়োজন হলে গুরুতর আহতদের চীনে নিয়ে চিকিৎসা দেয়া হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত হাজারো ছাত্র জনতা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেকের শরীরে এখনো আটকে আছে বুলেট, কেউ হারিয়েছেন পা, কেউ চোখ। এমন গুরুতর আহতদের উন্নত চিকিৎসায় চীনের সহায়তা চায় অন্তর্বর্তী সরকার। এতে সাড়া দিয়ে ঢাকায় এসেছে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের 10 জন। আন্দোলনে আহত ছাত্র জনতার উন্নত চিকিৎসার জন্য চীনের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের এই সংকটে আমরা পাশে থাকতে চাই। বন্ধুত্বের স্মারক হিসেবেই জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠানো হয়েছে। এই উদ্যোগ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনেরই অংশ। গুরুতর আহতদের প্রয়োজন হলে চীনে নিয়ে যাওয়া হবে বলে জানান মেডিকেল টিমের প্রধান।
আমাদের দলটিতে অর্থোপেডিক্স, চোখ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবং দক্ষ নার্স রয়েছে। আহতদের জরুরি সেবা দেওয়া হবে, প্রয়োজনে গুরুতরদের চীনেও পাঠানো হবে। এরপর আরও চিকিৎসক এবং চিকিৎসা সরঞ্জাম আসবে বলে জানান চীনের রাষ্ট্রদূত। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে মন্ত্রণালয় ও জেলা পর্যায়ে 2টি কমিটি গঠন করেছে সরকার। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসা সহ নানা কারণে রাজনৈতিক নেতাকর্মী এবং নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করবে এই কমিটি। রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা নির্দেশনায় একথা জানানো হয়। মন্ত্রণালয় পর্যায়ের কমিটিতে সভাপতি করা হয়েছে আইন উপদেষ্টাকে, আর জেলা পর্যায়ের কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য 31 ডিসেম্বরের মধ্যে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে। এ সময় মামলার এজাহার সহ নথিপত্র জমা দিতে হবে। রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে হয়রানির জন্য করা হয়েছে বলে মনে করলে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সুপারিশ করবে কমিটি। জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করবে মন্ত্রণালয়ের কমিটি। এখন থেকে প্রতি বছর ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। সরকারের সিদ্ধান্ত জানিয়ে সিনিয়র সচিব বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব দেবেন। তবে চলতি বছর সম্পদের হিসাব দিতে হবে 30 নভেম্বরের মধ্যে। সিলযুক্ত খামে করে এই সম্পদের হিসাব প্রত্যেকের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে 15 লাখ সরকারি কর্মচারীর সম্পদ নজরদারিতে আনা হচ্ছে। কেউ ভুল তথ্য জমা দিলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান সচিব। সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব নেয়ার ফলে দুর্নীতির লাগাম টানা সম্ভব হবে বলেও জানান মোখলেসুর রহমান। সম্পদ বিবরণী 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং এটা কিভাবে জমা দিতে হবে? এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। খামটা থাকবে সিলগালাকৃত। আরও 3 অতিরিক্ত আইজি সহ 4 জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এছাড়া 4 ডিআইজি এবং 6 এসপি পদে রদবদল করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। বরিশালে নতুন কমিশনার, রংপুর রেঞ্জে নতুন ডিআইজি এবং ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও নোয়াখালীতে নতুন পুলিশ সুপার দেওয়া হয়েছে। ডিএমপির উপ পুলিশ কমিশনার আমিনুল ইসলাম রংপুর রেঞ্জের ডিআইজি হয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ পুলিশ মহাপরিদর্শক শফিকুল ইসলামকে বরিশাল মহানগরের পুলিশ কমিশনার করা হয়েছে। এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার রিয়াজউদ্দিন আহমেদকে কুড়িগ্রামের এসপি হিসাবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। সেখানে দায়িত্ব পেয়েছেন বিশেষ শাখার এসপি মাহফুজুর রহমান। 112 দিন পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার সকাল থেকেই ক্যাম্পাসে ছাত্র শিক্ষকদের সরব উপস্থিতি দেখা যায়। সকালে সিনেট ভবন চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় উপাচার্য বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ নিরসনে কাজ চলছে। ছাত্র শিক্ষকদের সরব উপস্থিতিতে আবারও প্রাণোচ্ছল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কোটা সংস্কার আন্দোলনের কারণে 112 দিন বন্ধ থাকার পর শুরু হলো ঢাবির শ্রেণী কার্যক্রম। রোববার প্রথম দিনে কয়েকটি বিভাগে ক্লাস হয়। প্রায় 4 মাস পর ক্যাম্পাসে ফিরে নতুন স্বপ্ন এবং প্রত্যাশার কথা জানান শিক্ষার্থীরা। তাদের আশা, ক্লাস পরীক্ষার ক্ষতি যেন দ্রুতই পূরণ হয়। যেভাবে আমাদের 3 মাস সময় আমাদের ইউনিভার্সিটি লাইফ থেকে চলে গিয়েছে, তারা যেন 3 থেকে 4টা সেমিস্টারের মধ্যে এই 3 মাস সময়টা যেন পুষিয়ে নেয়। কোনো আধিপত্যবাদ যেন বিশ্ববিদ্যালয়ে ফিরে না আসে জানিয়ে অনেক শিক্ষার্থী ছাত্র রাজনীতি না থাকার পক্ষে মত দেন। ছাত্র রাজনীতি আমাদের স্টুডেন্টের কাছে কখনো কোনো সুফল বয়ে আনেনি। এই যে নতুন সমন্বয়ক রাজনীতি আবার চালু হইতেছে, এটা আমি ডিরেক্ট বলি যে এরকম কোনো কিছু করার প্রয়োজন নেই। তবে শিক্ষকরা বলছেন, ছাত্র রাজনীতির বিষয়টি পর্যালোচনা করা উচিত।
যে একেবারে রাজনীতি শূন্য করে দেওয়ার যে মানে প্রক্রিয়া, সেটা পক্ষে আমরা নই। কারণ প্রত্যেক মানুষ মাটির রাজনৈতিক, তার চিন্তাভাবনা রাজনৈতিক, তার আচরণ রাজনৈতিক। রোববার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। সেখানে উপাচার্য বলেন, শিক্ষা কার্যক্রমের ক্ষতিপূরণের পরিকল্পনায় প্রশাসন। কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। সামনে আমাদের বেশ কিছু বড় মাপের চ্যালেঞ্জ রয়েছে। কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। শিক্ষক শিক্ষার্থীরা যে মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে তা কাটিয়ে উঠতে সবার সহযোগিতা চান ঢাবি উপাচার্য। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুম, নির্যাতন ও মিথ্যা মামলার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক 6 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দপ্তরে লিখিত অভিযোগ দেন তিনি। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এক চিকিৎসকের পরিবার শেখ হাসিনা সহ ৭১ জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ডাক্তার ইশরাত রফিক ঈশিতার দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী ২০২১ সালের ২৮ আগস্ট বিকেলে রাজধানীর কাফরুলের বাসা থেকে তাকে জোর করে তুলে নিয়ে যান র্যাব কর্মকর্তা, স্কোয়াড্রন লিডার আলী আশরাফ সহ কয়েকজন। এরপর র্যাব সদর দপ্তরে 5 দিন আটকে রেখে নির্যাতনের পর মাদক ও অবৈধ দ্রব্য সামনে রেখে ছবি তোলা হয় ঈশিতার। পরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন আরেক র্যাব কর্মকর্তা খন্দকার আলমঈন। মামলা দেয়া হয় আইসিটি, প্রতারণা ও মাদকের। ডাক্তার ঈশিতা 14 মাস জেল খাটার পর চলতি বছরের 29শে মে তাকে খালাস দেয় হাইকোর্ট এবং রায়ে বলা হয় কোনো এক ঊর্ধ্বতন কর্মকর্তার প্ররোচনায় তাকে ফাঁসানো হয়েছে। এই ঘটনায় বিচার চেয়ে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন ঈশিতা। বাসা থেকে নিয়ে যাওয়ার পর 5 দিন আমাকে র্যাব হেডকোয়ার্টারে আটকে রাখা হয়। এরপর তারা নিজেরাই মানে তৈরি করেছে যেটা ইউনিফর্ম, আর তাদের তৈরি আরও কিছু ড্রেস ছিল, ব্লেজার, শুজ, এগুলো পরায় এবং এগুলো পরিয়ে ছবি তোলে মাদক পাচারকারী দলের সাথে। মানে আমাকে প্রেজেন্ট করা হয়েছে মাদক ব্যবসায়ী, তারপর ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে 60তে, ওই দিনই মানে অ্যারেস্ট করে প্রেজেন্ট করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, কারো বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ থাকলে তা আমলে নেওয়া হচ্ছে। পুরো ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেবে ট্রাইব্যুনালের তদন্ত দল। ওনাকে যে গুম করে রাখা হয়েছে, যে সিক্রেটলি তাকে নিয়ে যে আইন বহির্ভূতভাবে গোপন কারাগারে আটক রাখা, এইটার ব্যাপারে কিন্তু আজকে এসেছেন, যেটা কখনো কোনো আদালতে এই বিষয়টি উত্থাপিত হয়নি। কিন্তু সেটা আবার এই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মধ্যে পড়বে কিনা সেটা আগে যদি বাছাইয়ে বাদ পড়ে যায়, তাহলে সাধারণ কোনো আদালতে এটা চলে যাবে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে ডাক্তার সজীব সরকারের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাজারে হামলার প্রতিবাদে ফকিরি গান ও ভাব আলোচনার অনুষ্ঠান হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই ও আল্লাহর বাংলাদেশ, শহীদ বাংলাদেশ, ও করো এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের
আমরা সরাসরি ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারি পর্যায়ে নীরবতার দিন শেষ বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ফেনীর পরশুরামের কালিকাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, নদীর পানি শুধু রাজনীতি না, এটি কূটনীতি এবং অর্থনীতিও। 53 বছর পরও তিস্তা চুক্তি স্বাক্ষর না হওয়াকে ব্যর্থতা উল্লেখ করে উপদেষ্টা বলেন, মানবিক কারণে দুই দেশকে এক হয়ে নদীর পানি বন্টন ও দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ লক্ষ্যে জনগণের কথা জানতে উদ্যোগের কথাও জানান উপদেষ্টা। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে যেত। আর কিছু না হোক, অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 53 বছর। মুরগি আর ডিমের দাম বেঁধে দেওয়া হয়েছে 1 সপ্তাহ আগে, কিন্তু মানছে না কেউ। তবু বাজারে কোনো তদারকি নেই। প্রাণী সম্পদ অধিদপ্তরের দায়সারা জবাব, দেখভালের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের। খামারিদেরও অভিযোগ, কর্পোরেট প্রতিষ্ঠানের দিকে কারো নজর নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 15 দিনের আলটিমেটাম দিয়েছে ব্যবসায়ীরা। 15 সেপ্টেম্বর ডিম ও মুরগির দাম ঠিক করে দেয়া হয়েছে। প্রতি ডজন ডিম বিক্রি করতে হবে 143 টাকায়, আর ব্রয়লার মুরগির কেজি 180 টাকা। কিন্তু বাজারে ডিম কিনতে হচ্ছে 160 টাকায়। ব্রয়লার মুরগিও বিক্রি হচ্ছে বেশি দামে। আগে যেমন 10,000 টাকা বেতন পাইছি, তো সব কেনাকাটাও দেখা গেল কিছু রয়েছে। এখন মনে করেন 10,000 টাকা বেতনে কিছু হয় না। দাম বেঁধে দিয়েই যেন কাজ শেষ সরকারের। বেশি দামে বিক্রি করেও চাপে পড়তে হচ্ছে না ব্যবসায়ীকে। প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি, দাম ঠিক করা ও বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব কৃষি বিপণনের। কৃষি বিপণন অধিদপ্তর সেটা দেখবে যে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। তবে আমি যতটুকু জানি সকল পক্ষের সাথে কথা বলেই দাম নির্ধারণ করার কথা। আর বাকিটুকু আপনি কৃষি বিপণন অধিদপ্তর, তার মূল্যটা নির্ধারণ করার ম্যান্ডেট তাদের, ওরা আমরা শুধু উৎপাদন। খামারিদের অভিযোগ, প্রাণী সম্পদ অধিদপ্তর ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর যোগসাযোগে বাজার অস্থিতিশীল হচ্ছে। তাদের উল্টো আলটিমেটাম, পোল্ট্রি ফিডের দাম না কমালে খামার বন্ধ করে দেয়া হবে। আলটিমেটামটা হলো কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট ভাঙতে হবে এবং যাদের বিরুদ্ধে বাজার সিন্ডিকেটের মামলা আছে, এই মামলাগুলো তাদেরকে করতে হবে, জবাবদিহি করতে হবে। সরকারি হিসাবে গত 1 বছরে ডিমের দাম বেড়েছে 10% বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাইপলাইনে জ্বালানি তেল খালাসে বছরে সাশ্রয় হবে 800 কোটি টাকা। এমন প্রত্যাশায় 7,000 কোটি টাকার এসপিএম প্রকল্প বাস্তবায়ন হলেও এখনও বাণিজ্যিক ব্যবহার শুরু হয়নি। উন্মুক্ত দরপত্রে পরিচালন ঠিকাদার নিয়োগে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। বিশেষজ্ঞরা বলছেন, এমন বড় প্রকল্পের আর্থিক সুফল পেতে দ্রুত ঠিকাদার নিয়োগ করা উচিত। দ্রুত, ঝুঁকিহীন ও সাশ্রয়ী পদ্ধতিতে জ্বালানি তেল খালাসে 2015 সালে সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন প্রকল্প হাতে নেয় সরকার। চীনের ঋণ ও কারিগরি সহায়তায় প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় প্রায় 5,000 কোটি টাকা। তবে 3 দফা সময় ও ব্যয় বেড়ে দাঁড়ায় 7,125 কোটি টাকা। গত মার্চে গভীর সমুদ্র থেকে পাইপলাইনে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল খালাস হয়। এরপর কক্সবাজারের মহেশখালী স্টোরেজ থেকে পাম্প করে তেল নেওয়া হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। তবে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ঠিকাদার না থাকায় বাণিজ্যিকভাবে এখনও চালু হয়নি এসপিএম প্রকল্প। হ্যান্ডওভার হয়ে গেছে, কিন্তু ওদের টুকটাক ড্রয়িং বা আনুষঙ্গিক কিছু কাজ থাকে বড় প্রজেক্টে, সেগুলো তারা করছে আর এখন নেক্সট ফেজ হচ্ছে অপারেশনে নিয়ে যাওয়া। অপারেশনের যেটা রেগুলার অপারেশন, সেটা এখন ডিপিসি পর্যায়ে পিটিসি কোম্পানি এবং O&M কোম্পানি একটা নিয়োগ হবে, কন্ট্রাক্টর, তারা যৌথভাবে এটাকে রেগুলার অপারেশন নিয়ে যাবে। দিস ইজ আন্ডার প্রসেস নাও। কথা ছিল 2018 সালে প্রকল্প শেষ হলে চীনা ঋণ পরিশোধ শুরু হবে 2023 সালে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনা ও বাস্তবায়ন দুর্বলতায় এসপিএম প্রকল্পের সুফল পেতে অপেক্ষা বেড়েছে বারবার। বিপিসিকে প্রতি টন তেল খালাসে ছোট জাহাজের ভাড়া দিতে হয় $6 পর্যন্ত। এরকম ধরনের প্রজেক্ট যেটা কমপ্লিকেটেড, বিদেশ থেকে যাদেরকে মেনটেন্যান্সের জন্য লোক আনতে হবে, সেটা কখনোই মেনটেন্যান্স কন্ট্রাক্ট ছাড়া করা উচিত না। যখন এটা বিল্ট ইন থাকে, হ্যাঁ, তারা তখন ওই অফার করে যে খুব কমে অফার করে, বাট এখন যদি আলাদাভাবে করতে হয় তাহলে ওরা অবশ্যই হয়তো ডাবল চাবে। এসপিএমের 2 পাইপলাইনে বছরে 90 লাখ টন
পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল খালাস করা যাবে। ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন না হলে অব্যবহৃত থাকবে ৩০ লাখ টনের সক্ষমতা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।